যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, এছাড়া আরো পরীক্ষা সামনেতে দিবেন সরকারি বা বেসরকারি, তাদের জন্য আজকে আমি বাংলা প্রশ্ন নিয়ে এসেছি। আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্য থেকে ১ থেকে ৩৫টি প্রশ্ন সমাধান করব। সঙ্গেই থাকবেন। এইভাবে যদি নিয়মিত আপনি ক্লাস করতে পারেন, তাহলে সামনে যে পরীক্ষাগুলোতে বাংলা প্রশ্ন আসবে, সেগুলো আসলে আপনার এই যে প্র্যাকটিস হয়ে থাকলো, এটা আপনার পরীক্ষাতে কাজে দেবে। তো চলুন ডেস্কটপে চলে যাই। আমরা এখন ক্লাসে যাই। তো দেখুন, বাংলা ভাষা ও সাহিত্য এর উপর আমি প্রশ্ন নিয়েছি ১ থেকে ৩৫টি। তো এই ৩৫টি প্রশ্ন আমরা একদম ব্যাখ্যা সহ আমরা সমাধান করব। প্রথমে আছে ধ্বনি সম্পর্কে নিচের দেখেন, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? সঠিক নয়। এগুলো কিন্তু খেয়াল করবেন, সঠিক না সঠিক নয়। এগুলো কিন্তু আমরা যখন প্রশ্নপত্র হাতে পাই, আমি যেহেতু নিজেই অনেকগুলো পরীক্ষা দিয়েছি, দেখা গেছে যে পরীক্ষা শেষ করে এসে এই নয় এগুলো আমি খেয়াল করি নাই। আমি হয়তো পড়ে গেছি ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক। এই যে শেষের যে নয়, এগুলো হয়তোবা অনেক সময় আমরা কোশ্চেন পেয়ে হাতে পেয়ে আমরা ভুল করে থাকি। তো আসলে দেখেন তো কোনটি? ধ্বনি দৃশ্যমান। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয় অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি। তো এর মধ্যে আমাদের উত্তর কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে এক হবে ক, ধ্বনি দৃশ্যমান। নিচে ব্যাখ্যা আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। এখানে একটা যদি বলি যে ধ্বনি হলো ভাষার উচ্চারিত রূপ যা শ্রবণযোগ্য কিন্তু অদৃশ্য। ধ্বনিকে লেখার জন্য যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে, বর্ণই দৃশ্যমান। ঠিক আছে? তার মানে কি, ধ্বনি আর বর্ণের মধ্যে যে পার্থক্য হলো, আমি যদি ক বলি তাহলে কটা হলো ধ্বনি, আর যদি আমি কটা লিখি তাহলে ওটা হলো বর্ণ। আচ্ছা, ক্লাস টাইমটা বেশি হতে পারে, কারণ আমি আসলে চাচ্ছি যে সবাই একটু ভালোভাবে বুঝুক। হয়তো ৫-১০ মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করা যাবে, কিন্তু সেটাতে কিছু বুঝবেন না। আমি চাই যে একজন ক্লাস করলেও যাতে তারা বোঝে। হুম? হয়তোবা ভিউ কম হবে, কিন্তু যে কয়জনই ক্লাসটা করবে সে কয়জনই যাতে ভালোভাবে বুঝতে পারে। ওকে, এবার ২ নাম্বার আমরা স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? একাক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর নাকি যুক্তাক্ষর? আসেন ব্যাখ্যাটা আগে পড়ি। এটা উত্তর তো এখানে দেখতেই পাচ্ছেন, মুক্তাক্ষর দেওয়া আছে। আচ্ছা, যে অক্ষরের এখানে দেখেন, যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, যে অক্ষরের শেষে কি থাকে? স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত বা মুক্তাক্ষর, যাকে আমরা ইংলিশে বলি ওপেন সিলেবল। যেমন আমার, দেখেন আমি যদি আরেকটু দেখাই স্পেসিফিক ভাবে, আমার শব্দে আ এবং মা হলো মুক্তাক্ষর। আচ্ছা, এখানে মা, এই যে মার শেষে কি আকার আছে না? এই আকারটা থাকার কারণে, অর্থাৎ আমরা এখানে প্রথমে বলেছি যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে। কি থাকে? স্বরধ্বনি। স্বরধ্বনি মানে আপনার আ ধ্বনি ২ প্রকার, ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনি। তো ব্যঞ্জনধ্বনি হলো ক থেকে যে ক, খ যেগুলা, আর স্বরধ্বনি হলো স্বরীয়, স্বরিয়া, আ হ্রস্বই, দীর্ঘই এগুলো। তো এইগুলো যদি একটা অক্ষরের শেষে থাকে, মা একটা অক্ষর। আচ্ছা, মা কেন একটা অক্ষর? অক্ষর আর বর্ণর মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। সেটা হলো আ বর্ণ হলো ম, আর একবারে যেটুকু উচ্চারণ করা যায় মা, এইটুকু হলো একটা অক্ষর। এই অক্ষরের শেষে যদি আকার থাকে অথবা যেকোনো স্বরধ্বনি থাকে, তাহলে সেটাকে আমরা বলব মুক্তাক্ষর। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে? তো এগুলোকে আমরা কি বলবো? মুক্তাক্ষর বলবো। তাহলে স্বরান্ত অক্ষরকে আমরা কি বলবো? ২ নাম্বার স্বরান্ত অক্ষরকে আমরা মুক্তাক্ষর বলবো। চলেন এবার আমরা যাব হলো ৩ নাম্বারে। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি হতে পারে? দেখেন তো, অর্থাৎ গুচ্ছ বলতে বোঝাচ্ছে এখানে আসলে একটা করে আ অপশনে ৩ টে করে দেওয়া আছে। এইজন্য এটাকে আমরা ৩ টে মিলে একটা গুচ্ছ বলছি। এখন কোন বানানগুলো একদম সঠিক? এখানে দেওয়া আছে ক নাম্বার সঠিক। দেখেন, শিরচ্ছেদ। এখানে শিরচ্ছেদ বানানটা কিরকম? এখানে শিরচ্ছেদ বানানটা কিরকম? তার মানে বোঝাই যাচ্ছে খ নাম্বারটা সঠিক নয়। আবার শিরচ্ছেদ বানানে আ এই যে বিসর্গ যে সন্ধি বলছে, বিসর্গ সন্ধির উদাহরণ, আচ্ছা এটা ঠিক আছে। আ দারিদ্রতা একটি শুদ্ধ শব্দ। কিন্তু এখানে দরিদ্রতা একটি শুদ্ধ শব্দ। কিন্তু
এখানে দেখেন এই গ নাম্বারে সমীচীন, এই সমীচীনটা কি ভুল করছে। সমীচীন বানানটা আসল কি? এই যে এটা হলো আসল বানান সমীচীন বানানটা। এইটা হলো সমীচীনের আসল বানান। এখন তার মানে কি? তার মানে আর এটাতে দেখেন শিরচ্ছেদ বানানটা চয়ে ছ দিয়েছে। আসলে হবে শিরচ্ছেদ। এটা তালবস্য হবে, তালবস্য। এরপর তাছাড়া দরিদ্রতা এবং সমীচীন এই ২ টা বানান সঠিক। এখন চলেন আমরা ৪ নাম্বারে যাব। ৪ নম্বরে বলছে আরবি কলম শব্দটি কলমশ শব্দ থেকে এসেছে। কলমশ কোন ভাষার শব্দ? আচ্ছা, এটা এখন আপনাকে মুখস্থ করতে হবে। কলমশ হলো গ্রিক ভাষার শব্দ। আচ্ছা, এখানে ব্যাখ্যা দিয়েছে আরবি কালাম শব্দটি গ্রিক কালামোস থেকে এসেছে যার অর্থ নলখাগড়া বা লেখার কলম। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসে, খুব বেশি আসে। বিশেষ করে যারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দেবেন তারা ব্যাকরণ অংশটা ভালো করে দেখবেন। সাহিত্যটা খুব একটা আসে না। ৫ নাম্বার কি বলছে? ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। এই মন্তব্যটি আসলে কোন ভাষা চিন্তকের বা কোন ভাষাবিদ বলেছিলেন? আচ্ছা, এইটাও আপনার একটু মুখস্থই থাকতে হবে। এটা হলো সুকুমার সেন। আচ্ছা, সুকুমার সেনকে ব্যাখ্যা দেওয়া আছে। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? আচ্ছা, সর্বপ্রথম এটার একটু এই প্রশ্ন কিন্তু কতবার যে আসছে, একটু ১৯-২০ করে আসছে। ব্যাখ্যা যদি না পড়েন তাহলে কিন্তু এটা ভুল দিয়ে আসবেন। অনেকে বলবেন রাজা রামমোহন রায়, রামেন্দ্র সুন্দরী ত্রিবেদী অথবা নাথানিয়েল ব্রাসহেল্ট। কিন্তু আসলে হবে হলো ম্যানো এলদা আসু স্পাউ। দেখেন। আচ্ছা, শাওল আসছে। বানানটা খুব কঠিন যে আসুম সাও। আচ্ছা, ব্যাখ্যা পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আহ, আমার উচ্চারণ করতে এখানে সমস্যা হচ্ছে, ইংলিশ দিয়ে লেখা হলে ভালো হইতো। আচ্ছা, ১৭৩৪ সালে ঢাকার ভাওয়ালে অবস্থানকালে বাংলা ভাষা প্রথম ব্যাকরণ রচনা করেন। এটি এটি পর্তুগিজ ভাষায় লেখা হয়েছিল। আচ্ছা, তার মানে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন হলো এই ক নাম্বারের ব্যক্তিটি। আর ৭ নাম্বার দেখেন, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? আচ্ছা, এটা আ এ হবে। এর জন্য আপনাকে জিহ্বার অবস্থান উচ্চতা অনুযায়ী যে অধ্যায়টা আছে আ সেইটা আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। ব্যাকরণ অংশে ক্লাস 9-10 এর বইতে পাবেন অথবা যেকোনো সিরিজের যে বই আছে সেগুলোতে পাবেন। ব্যাখ্যা দিয়েছে দেখেন যে জিহ্বার অবস্থান ও উচ্চতা অনুযায়ী এ ধ্বনিটি একটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, এটা বোঝার জন্যে আপনি ক্লাস 10 এর আ ধ্বনি অংশেতে যাবেন। গিয়ে দেখবেন ওখানে একটা চিত্র দাগানো আছে। জিহ্বার যে আ ওই চিত্র অনুযায়ী যদি আপনি পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি বা মধ্যম এগুলো ওখানে নিম্ন মধ্য আ সম্মুখ বা নিম্ন মধ্য পশ্চাৎ যে স্বরধ্বনি আছে ওইগুলো আপনি বুঝতে পারবেন। অর্থাৎ জিহ্বার কোন জায়গায় কোনটা উচ্চারণ হয়। আমি যদি বলি এটা আসলে দেখেন বললে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। কেন? কারণ এটা আ কি বলে? যখন উচ্চারণ করতেছেন না এ উচ্চারণ করলে দেখেন উচ্চ মধ্য অর্থাৎ মধ্য আ মাঝখানে জিহ্বা থেকে উপরে মাঝখানে যে উচ্চারণটা হচ্ছে উচ্চ মধ্য এ, এ মানে মাঝখানে উপরে দেখেন আপনি যখন দেখবেন তখন বাতাসটা বাড়ি খাচ্ছে দেখবেন বাধা পাচ্ছে হলো মাঝখানে উপরের দিকে। আচ্ছা, এবার তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তার মানে ক নাম্বার পান ব্যবসায়ী হলো তাম্বুলিক শব্দের সমার্থক। পর্ণকারও হলো পান ব্যবসার সমার্থক। বাড়ুইও পান ব্যবসার তাম্বুলিকের সমার্থক। কিন্তু তামসিক এখানে তাম্বুলিকের সমার্থক শব্দ নয়। এবার চলেন আমরা যাই ৯ নম্বর। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহার হয়েছে? আচ্ছা, এখানে আ উত্তর আছে আমাদের হলো অনন্যই অব্যয়। অর্থাৎ অনন্যই অব্যয়টা কি সেটা একটু দেখেন। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ ব্যবহৃত হয় তাদের অনন্যই অব্যয় বলে। এখানে তো শব্দটি জোর বা বিস্ময় প্রকাশে ব্যবহৃত হয়েছে। কি বুঝলেন? বলতেছে যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে, হ্যাঁ? অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে। দেখেন তো এখানে এই যে তো, এই তোটা কারো সাথে সম্পর্ক রাখে নাই। আমি যদি তো তুলে দিই তাহলে কি হবে? তুমি ভারী সুন্দর ছবি আঁকো। এটাও কিন্তু বাক্য হয়।
তার মানে এতোর সাথে তুমিরও সম্পর্ক নাই, ভারীরও সম্পর্ক নাই। এতোটা এখানে স্বাধীনভাবে বসে আছে। এটাই হলো আমাদের হলো অনন্যই অব্যয়। অব্যয় চ্যাপ্টারে গিয়ে আপনারা ভালোভাবে পড়ে দিতে পারবেন। এবার আমরা ১০ নাম্বার দেখেন। নিচের কোনটি যৌগিক শব্দ? ১ প্রবীণ, জ্যাঠামি, সরস, মিতালি। আচ্ছা, মিতালি কেন যৌগিক শব্দ? এখানে ব্যাখ্যা দেওয়া আছে দেখেন। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। ব্যুৎপত্তিগত অর্থ হলো আ যেটা বোঝাচ্ছে যে আ ব্যুৎপত্তি এবং প্রচলিত এই ২ টা অর্থ কিন্তু একই হবে। অনেক শব্দের কি হয়? ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ আলাদা হয়। যেমন মিতালি, মিতা প্লাস আলী শব্দের অর্থ আচ্ছা, এখানে আ মিতা প্লাস আলী শব্দের অর্থ মিতার ভাব, যা তার ব্যুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে। আচ্ছা, এবার এবার ১১ নম্বর বলছে যে, সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। তাহলে বাক্যটিতে কয়টি ভুল আছে? দেখেন ৩ টি ভুল আছে। কোথায়, কোথায় ভুল আছে দেখি আমরা। বাক্যটিতে ৩ টি বানান ভুল আছে। সঠিক রূপ সুনামি। সঠিক রূপ কি? সঠিক রূপ হলো সুনামি। এই যে সঠিক সুনামি। আচ্ছা, এটা সঠিক রূপ। তারপরে তাহলে সুনামি বানান এটি হ্রস্ব ইকার, এখানে হ্রস্ব ইকার কিন্তু এখানে আছে দীর্ঘ ইকার। এখানে তাণ্ডব বানানটা সঠিক। তাণ্ডব বানানটা দেখেন কিরকম? এই যে এরকম হলো সঠিক, তাণ্ডবটা এরকম। ঠিক আছে? আচ্ছা। এবার বলছে উম সর্বশান্ত। সর্বশান্ত বানানটা হলো এই যে এটা সর্বশান্ত বানানটা এইটা কিন্তু এখানে তো আছে এরকম ধরে। আচ্ছা। এবার বলছে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। তো এগুলো বিস্তারিত এইটুকু ব্যাখ্যা দিয়ে হবে না। যারা আসলে বেসিকটা দুর্বল তারা অবশ্যই বাংলা ব্যাকরণ থেকে এইগুলা জেনে নেবেন। তারপরও আমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এখানে। আচ্ছা, বলছে কৃৎ প্রত্যয় সাধিত আ কি সরি আচ্ছা। কৃৎ প্রত্যয় সাধিত পদের কৃদন্ত পদ সঙ্গে যে পদের সমাস হয় তাকে উপপদ বলে। আচ্ছা, যেমন আ পকেট মারে যে, এখানে পকেট মার। এখানে মার কৃদন্ত পদের উপপদ হলো পকেট। আচ্ছা, এটার জন্য আপনাকে সমাসে বিস্তারিত পড়তে হবে। আ যারা পড়েছেন তারা এই ছোট্ট ব্যাখ্যাতে বুঝতে পারবেন। আর যারা পড়া নেই যাদের, তাদের একটু অবশ্যই বিস্তারিত জানতে হবে। এখন সামনে পরীক্ষা, আপনি যদি না জানেন তাহলে তো পরীক্ষা যাবেন আ দিতে তার যে যাওয়া আসা ভাড়া এবং সময় ২ টাই নষ্ট হবে। এজন্য সময় করে একটু পড়ে নেবেন। আচ্ছা, তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? তার মানে এখানে কি হলো সর্বনাম পদ। আচ্ছা, ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যায় বলছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি যখন উত্তর হ্যাঁ বা না বাদে অন্য কিছু হয় তখন তার সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়। এখানে কি কিন্তু আ বলছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি যখন উত্তর হ্যাঁ বা না বাদে অন্য কিছু হয় তখন তার সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে বলছি যে, "তোমার নাম কি?" তে আমি কি বলবো? হ্যাঁ। উত্তর কি বলবো? হ্যাঁ বা না এরকম কিছু বলবো? না। আমাকে কি বলতে হবে? নাম বলতে হবে। আর যখন নাম বলবো তখন সেটা হয়ে যাবে সর্বনাম। আর যদি হ্যাঁ বা হ্যাঁ বা না উত্তর থাকতো তাহলে আর সেটা কি সর্বনাম হইতো না। যেমন আমি এখানে বলতে পারি, উম "তুমি ভাত খেয়েছো কি?" তাহলে আমি উত্তর দেব হ্যাঁ অথবা না। কিন্তু এখানে এই কি দ্বারা আসলে হ্যাঁ বা না উত্তর বুঝায় না। আচ্ছা। আর এই কি বানানের মধ্যে একটা কৌশল আছে। যখন আমি এই হ্যাঁ বা না উত্তর না আসবে তখন কিটা হবে দীর্ঘ ইকার দিয়ে দীর্ঘ ইকার দিয়ে। আর যখন হ্যাঁ বা না উত্তর আসবে তখন কি এই বানানটা হবে হ্রস্ব ইকার দিয়ে। ঠিক আছে? এবার আমরা যাব ১৪ নম্বরে। সরল শব্দের বিপরীতার্থক ৯ নিচের কোনটি? আচ্ছা, সরল ৯ কোনটি সেটা বলছে। আচ্ছা, সরলের বিপরীত কুটিল হবে, জটিল হবে, বক্র হবে। এটা বোঝাই যাচ্ছে। আর গরলটা হলো ৯। আচ্ছা। র‍্যাংক, র‍্যাংক শব্দের র‍্যাংক শব্দের বাংলা পরিভাষাটা কি? তো র‍্যাংক শব্দের বাংলা পরিভাষাটা কি দেখেন। বোধ আমরা তো জানি যে কারো পদমর্যাদা বৃদ্ধি পাইলে আমরা বলি তার র‍্যাংকটা বৃদ্ধি পাইছে। বিশেষ করে ডিফেন্সের লোকদের আ এই জায়গায় আমরা এই শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ১৬ নম্বর বলেছে
যে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? আচ্ছা, এটা ইয়ের প্রশ্ন, সাহিত্যের প্রশ্ন। এটা আপনার জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। প্রবোধচন্দ্র বাগচি। এবার বলছে গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? আচ্ছা, এইগুলো মুখস্থ থাকতে হবে সাহিত্য থেকে, এগুলো ব্যাখ্যার কিছু নাই। আপনার বিস্তারিত পড়ে সেগুলা জানতে হবে। এটা হবে লক্ষণ সেনের। আচ্ছা, এই আমি যেগুলো প্রশ্ন পড়াচ্ছি এগুলো কিন্তু সব বিগত সালে। আর এই সবগুলো প্রশ্ন এসেছে বিসিএস বিগত ৪৫ বিসিএস এর বাংলা থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি ১ থেকে ৩৫ সবগুলাই। আচ্ছা, এবার বলছে তাহলে দেখেন ৪৫ বিসিএস এ কিন্তু এগুলো অলরেডি এসে গেছে। আর যারা এগুলো পড়েন নাই তারা মনে করতেছেন যে এত কঠিন হয়তো আসবে না। কিন্তু এগুলো কিন্তু ইতোমধ্যে বিসিএস এ ৪৫ এ এসে গেছে। আর এখন কিন্তু ৫০ তম বিসিএস শেষ, ৫১ তম চলছে। তো তখন যদি এগুলো আসতে পারে এখন আরো কঠিনও দিতে পারে। যদিও বিসিএস না, আপনারা এটা সমাজ সেবা অধিদপ্তর কিংবা শিক্ষক নিবন্ধনের জন্য বা অন্যান্য ১১ থেকে ২০ গ্রেডে যে চাকরি আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? আচ্ছা, এটা হলো ব্রজবুলি ভাষায়। এই যে ব্রজবুলি ভাষায় তিনি বৈষ্ণব পদ রচনা করেন। এগুলো যারা ওই বাংলা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এগুলা আ দুধ ভাত বলা আরকি, প্রাথমিক পড়াশোনা। আর যাদের এগুলো কঠিন মনে হচ্ছে তারা তারা অবশ্যই পড়ে নেবেন। কারণ এগুলা আসলে দুধ ভাত পড়াই বলি। মানে চাকরির ক্ষেত্রে ১ম পড়াশোনা হইল প্রাথমিক পড়াশোনা হলো এইগুলো। নিচের কোন জন যুদ্ধ কাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরউদ্দিন। এবার কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়, মক্কা বিজয়, রসুল চরিত নাকি মক্কানামা? রসুল বিজয়। এবার বলছে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিনয় ঘোষ, সুবিনয় ঘোষ, বিনয় ভট্টাচার্য না বিনয় বর্মন? দেখেন সবইতে বিনয় আছে। তাহলে আপনাকে কিভাবে মনে রাখতে হবে? খুব টেকনিক অবলম্বন করতে হবে। বিনয় ঘোষ। আচ্ছা। এবার ১ম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? স্রষ্টা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই ১ম কি করেন? আ গদ্য শিল্প সাহিত্য রস তিনি সঞ্চার করেন। আচ্ছা। এতে প্যারীচাঁদ মিত্রের আলালে ঘরে দুলাল ১ম গ্রন্থটি প্রকাশ হয় কত সালে? ১৮৫৮ সালে। ঠিক আছে? এগুলো যখন আমরা ১ম চাকরির প্রস্তুতি নিই তখন এগুলো আমাদের প্রাথমিক অবস্থায় সাহিত্যের পড়তে হয়েছিল। আচ্ছা, এবার তারপর বলছে শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? আচ্ছা, এইগুলা হলো চতুরঙ্গ উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানকার চরিত্র। এবার বলছে তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু, এই কবিতাংশটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, অনেক আগের একজন কবি। তিনি এই কবিতাটি লিখেছেন। তাই ঈশ্বরচন্দ্র গুপ্তের বড়দিন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে এই লাইনটা। যে তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু। এটা বড়দিন কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ নিয়ে তিনি মীর মোশাররফ হোসেন কোন উপন্যাস লিখেছেন? সেটা হলো গো জীবন। ঠিক আছে? এই গো জীবনটা পারলে পড়ে নিয়েন। আপনার অনেক কিছু আ যে ভ্রান্ত ধারণা আছে সেখান থেকে আপনি উতরে যাইতে পারবেন। ২৭ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? মাত্র ১৬ বছর বয়সে তিনি ছোট গল্পকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। এগুলো ইম্পোর্টেন্ট। এগুলো সব পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইসামতী বিভূতিভূষণ এর নয়। কারণ এটা আ বাদে মেঘমল্লার, তারপর কারণ আচ্ছা, আচ্ছা। ইসামতী হলো বিভূতিভূষণের হলো আ বিখ্যাত একটি উপন্যাস। কিন্তু গল্পগ্রন্থ না। গল্পগ্রন্থ হলো মেঘমল্লার শরীফুল এবং যাত্রা বদল। ঠিক আছে? মেঘমল্লার নাম বুঝতে পারছেন? এই যে মেঘমল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি আরকি নির্বাচন করেছিলেন ডাকসুর, সে মেঘমল্লার বসু তার মনে মেঘমল্লার হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ। আচ্ছা, 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত? 'আমার পথ' এটা হলো রুদ্রমঙ্গল থেকে কাজী নজরুল ইসলামের এই গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা ১৯২৬ সালে এই গ্রন্থটি সংকলিত হয়েছিল। এবার বলছে যে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে এই মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন? তপোবন প্রেমিক বলে উল্লেখ করেছেন। ঠিক আছে? এবার ৩১ নাম্বার, এটা যাই হোক শেখ মুজিবুর সম্পর্কে, যদিও বিএনপির শাসনামল,
এই প্রশ্নগুলো আসবে না। আখতারুজ্জামান ইলিয়াস, আচ্ছা, এরা আমাদের গাইবান্ধায় জন্মগ্রহণ করলেও তিনি বগুড়াতে অনেক তার সময় কাটিয়েছেন জীবনে। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। অনেকে বগুড়ায় দেয়, কারণ বগুড়া নিয়ে তার অনেক কিছু লেখা আছে বা বগুড়ায় অনেক কবি সাহিত্যিকের সাথে তার ওঠা বসা। কিন্তু আসল উত্তর হবে গাইবান্ধায়। আচ্ছা, তারপর এই যে এখানে নিয়ে ব্যাখ্যা দিয়ে দিছে। তার পৈতৃক নিবাস ছিল বগুড়ায়। তার পৈতৃক নিবাস ছিল কোথায়? বগুড়ায়। আর গাইবান্ধায় জন্মগ্রহণ করছে হলো তার জেলা গটিয়া গ্রামে, তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু তার পৈতৃক বাসা ছিল বগুড়ায়। এবার মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দই তিনি নবরূপায়ণ করেছেন। এবার 34 নম্বর বলছে বুক তার বাংলাদেশ হৃদয় কাব্যগ্রন্থের রচিত থেকে শামসুর রহমান। এগুলো কিন্তু একদম কমন জিনিসগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? এটা হলো আবুল ফজলের লেখা দুর্দিনের দিনলিপি। তার মানে এই বিসিএস এর যে 35টা আমরা শেষ করলাম, এই যেগুলো লেখকের নাম দেখেন, এর উপরে আপনি বিস্তারিত যেকোনো সিরিজের বই আপনি পড়ে নিবেন। তো আজকে এই পর্যন্ত, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথায় থেকে দেখছেন একটু জানায়েন এবং এই ধরনের ক্লাসে পরামর্শ দিতে পারেন কিভাবে কি করতে পারি আরো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।